senseless, our facial expression has become pale. দেহে যখন প্রাণ থাকে না, আমরা যখন অচৈতন্য অজ্ঞান হয়ে যাই, তখন কিছুটা আমাদের মুখের এক্সপ্রেশনটা তেল বা বিবর্ণ বা পাণ্ডুর মতন বা ফ্যাকাশে হয়ে যায়। কবি এখানে হঠাৎ করে একটা মাইনিউটলি একটা গুড এক্সপ্রেশন দিতে দিতে একটা বিউটিফুল একটা ডেসক্রিপশন দিতে দিতে হঠাৎ করে এখানে আমাদের মনে একটা ধরে থাকা যায় যে whether the soldier was lying on the Greenwich shrubbery, on the thick shrubbery, on the Greenwich valley, on the beautiful Greenwich valley, was alive or dead? সে কি আদৌ জীবিত আছে নাকি সে মারা গেছে? by the brutality, by the futility of war, by the merciless activities of the war. এটা গেল আমাদের অক্টেভ। প্রথম যে 8 লাইন হচ্ছে অক্টেভ। এরপরে যে 6 লাইনে আমরা আস্তে আস্তে ব্রুটালিটি অ্যান্ড ফুটিলিটি অফ ওয়ার পাবো, অ্যাকসেপ্টেন্স অফ ডেথ দেখতে পাবো, এবং আমরা আস্তে আস্তে আইরনি এবং কন্ট্রাস্ট এবং সিম্বলগুলো কিন্তু বুঝতে পারবো। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলো ঢাকা রয়েছে ফুলের দ্বারা। হিজ লিপস, গভীর ঘুমাচ্ছন্ন। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার যে হাসিটি কি ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, এটি শিশু সুলভ হাসি, শিশুর মতন হাসি। এখানে ইজ লাইক অ্যান ইনফ্যান্টস খুব একটি সিমিলি ফিগার অফ স্পিচ, এটি সিমিলি লিখে রাখতে পারো আন্ডারলাইন করে। সিমিলির এক্সাম্পল SIMILE, সিমিলির এক্সাম্পল। সিমিলি মানে কি, যখন দুটি সমান জিনিস সেম জিনিসের মধ্যে তুলনা করা হবে এবং যেখানে অ্যাজ লাইক এই ওয়ার্ডগুলি ইউজ করা হবে, এটা হবে সিমিলি। যেমন কি হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, এখানে দেখো তার হাসির সঙ্গে একটি বাচ্চা ছেলের হাসির তুলনা করা হচ্ছে এবং লাইক এই ওয়ার্ডটি আছে বলে একটি সিমিলির এক্সাম্পল। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, তার হাসিটি শিশু সুলভ, শিশুর মতন। জেন্টল, খুব নর্মাল হাসি, খুব ভদ্র একটা হাসি। উইদাউট গাইল মিন্স কি ট্রিকারি, ছলনাময়। আমাদের বড়দের হাসি কিন্তু বিভিন্ন ধরনের হয়, হাতে বিদ্রুপ থাকতে পারে, ঠাট্টা অভিব্যক্তি থাকতে পারে, অন্যরকম ছলনার অভিব্যক্তি থাকতে পারে, কাউকে কেয়ার না করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার অভিব্যক্তি থাকতে পারে, কারোর পেছনে লাগা বা কারোর সর্বনাশ করার একটা অভিব্যক্তি নিয়ে একটা ক্রূর হাসি, একটা ক্রুয়েল হাসির অভিব্যক্তি থাকতে পারে। কিন্তু একটি বাচ্চা ছেলে who is free from all these kinds of evil ideas, যে ধরনের সমস্ত কুচিন্তা থেকে শত হস্ত দূরে আছে, তার হাসিতে কিন্তু এই ধরনের কোনো ব্যক্তি আমরা খুঁজে পাই না। তার হাসি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু খুবই সহজ, খুবই সরল। সেরকম কবি এখানেও কল্পনা করেছেন, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ অলসো লাইক অ্যান ইনফ্যান্ট, তার হাসিটি যেন এরকম কোনো একটি শিশু সুলভ একটি হাসি। নেচার ইজ কাম, ইন এ ক্যাচ কোল্ড। এখানে কবি নেচারের কাছে, প্রকৃতির কাছে একটি রিকোয়েস্ট করেছেন, একটি অনুরোধ করেছেন। দ্য পোয়েট অ্যাড্রেসেস দ্য নেচার, দ্য পোয়েট রিকোয়েস্টেড দ্য নেচার টু কিপ হিজ বডি ওয়ার্ম। প্রকৃতি যেন এমনভাবে সেই সৈনিককে এমনভাবে তার শয্যা সাজিয়ে দেয় যাতে করে সেই এমনভাবে তাকে যত্নে রাখে যেন সেই সৈনিকটির ঠান্ডা না লেগে যায়, সো দ্যাট হি নট মে ক্যাচ কোল্ড। সো দ্য পোয়েট হিয়ার অ্যাড্রেসেস দ্য নেচার টু কিপ দ্য বডি অফ দ্য সোলজার ওয়ার্ম, তার বডিটিকে উষ্ণ রাখতে বলেছেন যেন তার বডিটি ঠান্ডা না লেগে যায়। এখানেও খুব একটি কনফিউশন, খুব একটি কন্ট্রাস্টের তুলনা দিয়েছেন। সাধারণত আমাদের যে বাড়িতে যে খাট হয় প্রত্যেকের স্টিলের বা কাঠের খাট হয়। এবার দেখো, স্টিলের বা কাঠটা কিন্তু জড়বস্তু,
তার ওপর কিন্তু আমরা যখন সেটা থাকি আমরা কিন্তু লিভিং বিং, আমাদের দেহে কিন্তু প্রাণ আছে। কিন্তু এখানে ঠিক উল্টোটা হচ্ছে, এখানে প্রকৃতি এমনভাবে তার উপাদানগুলিকে সাজিয়েছে তার বুকে, সেগুলিকে মনে হচ্ছে লিভিং বিং। তো তার ওপরে শায়িত এই যে সৈনিকের দেহ, এটা খুবই এখনো বুঝতে পারছেন না ওয়েদার হি ওয়াজ লিভিং অর ডেড। কিছু কিছু এই ব্যক্তি আমরা পাচ্ছি যে টেল, ওপেন মাউথ, স্মাইল উইদাউট গাইল, ইনোসেন্ট স্মাইল উইদাউট গাইল, এই ওয়ার্ডগুলির মাধ্যমে বুঝতে পারছি দের ইজ সামথিং সাসপিশাস, কিছু সন্দেহজনক কিছু হয়তো আছে। এটা আমরা কবিতার শেষে বুঝতে পারবো। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এখানেও কবি আরেকটি কনফিউশন তৈরি করেছেন। আমরা যদি ঘুমোই, আমাদের কানের কাছে কোনো কিছু মশা বা মাছি ভনভন করলে বা ঘুরলে মে গেট ডিস্টার্বড, আবার স্লিপ মে গেট ইন্টারাপ্টেড, আমাদের ঘুম বাধাপ্রাপ্ত হয় বা আমরা কিন্তু ডিস্টার্ব ফিল করি। কিন্তু এখানেই বলা হচ্ছে যতই হামিং ইনসেক্টস মানে সে কীট পতঙ্গদের গুঞ্জন, ওরা যতই গুঞ্জন করুক না কেন, it's not enough, it may not disturb to interrupt his sleep, to disturb him, কিন্তু এটা কোনোভাবেই তাকে আর বিরক্ত করতে পারছে না। এখানে যেন কবি সামহাও এটা বলতে চেয়েছেন, দ্য পোয়েট হিয়ার সামহাও রেফার্স দ্য স্লিপ ইজ ইটারনাল, এই সূর্যটা চিরন্তন, ঘুমটা চিরন্তন। দ্য পোয়েট হিয়ার refers or wants to refer that the soldier has lost his life in the battlefield by the brutality of war, by the futility of war, by the merciless activities of the war, by the cruelty of war. He has breathed his last. The soldier has breathed his last in the battlefield, and now he can sleep peacefully and eternally. No humming insects, no other cruel activities, no other mundane cruel activities, কোনো পার্থিব নিষ্ঠুর কোনো কার্যকলাপই তার এই ঘুমের আর কোনো ব্যাঘাত করতে পারবে না। সে বা চিরসজ্জায় সুখে শায়িত থাকতে পারে। He sleeps in sunlight, সেই সূর্যের আলোয় শায়িত রয়েছে। One hand on his breast, তার একটি হাত তার বুকের উপর রাখা, যেন সে কত পেইন, কত গ্লানি নিয়ে শুয়ে আছে, এবং উল্টো দিকে আবার কন্ট্রাস্ট করে গেলে কত তৃপ্তি নিয়ে শুয়ে আছে, যে এই ঘুমটা কিন্তু পিসফুল, অ্যাট পিস, শান্তির ঘুম সে ঘুমাচ্ছে। স্লিপ ইজ ইটারনাল। In his side there are two red holes. তার বুকের পাশে দুটো লাল রঙের ছিদ্র আছে। কবি এই পর্যন্ত বলে কবিতাটা হঠাৎ করে একটা ফ্লোয়ে চলতে চলতে কিন্তু একটা অ্যাব্রাপ্ট এন্ড হয়ে যাচ্ছে। কবিতাটা কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে। We were not ready to this abrupt end. এখানে কবি বলতে চেয়েছেন the two red holes, these two red holes are nothing but the bullet injuries created by the armies of the opposite group. The young soldier was brutally killed by two bullets shot by the armies of the opposite group. The বিপরীত সৈন্য দলের আর্মিদের ছোড়া দুটো গুলিতে সেই সৈন্যটি প্রাণ হারিয়েছিল। And the word blood and the word red here symbolizes blood, এবং সেই লাল রঙের যে সিম্বল এখানে ব্লাডের অর্থে ব্যবহৃত হয়েছে। So here the poet, in this concluding line of the poem, the poet minutely refers
the brutality and futility and the merciless activities of the war. According to the poet, war is nothing but organized butchery. যুদ্ধ কিছুই নয়, শুধুমাত্র সংঘটিত কসাই ক্ষেত্র, যেখানে সৈন্যদের নির্বিচারে হত্যা করা হয়, ইয়ং সোলজারদের নির্বিচারে হত্যা করা হয়। এখানে বলতে চেয়েছেন হয়তো সেই ইয়ং সোলজারটির অনেক কিছু পোটেনশিয়ালিটি ছিল, তার অনেক কিছু করার ছিল, তার মধ্যে অনেক কিছু ট্যালেন্ট ছিল, তার মধ্যে অনেক কিছু সম্ভাবনা ছিল, ভবিষ্যতে অনেক কিছু সে দেশকে এবং দশকে দিতে পারত। এখানে একটি মৃত্যু শুধুমাত্র একটি প্রাণের মৃত্যুই নয়, একটি সম্ভাবনার মৃত্যু। দ্য ডেথ অফ ট্যালেন্ট, হিডেন ট্যালেন্ট, দ্য ডেথ অফ এ পোটেনশিয়াল। একটি সম্ভাবনার মৃত্যু, দেশের একটি উজ্জ্বল ভবিষ্যতের মৃত্যু। So war is nothing but a meaningless dance of death. তাহলে যুদ্ধকে কোনোভাবেই তিনি গ্লোরিফাই করতে চাননি। যুদ্ধ তার কাছে কিছুই নয়, শুধুমাত্র ওয়েস্টেজ